আজকের আলোচ্য বিষয় অ্যাসিডিক প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডগুলো যে অ্যাসিড ধর্ম প্রদর্শন করে, তো কেন অ্যাসিড ধর্ম প্রদর্শন করে তারই এখানে ব্যাখ্যাটা দেওয়া হবে। প্রথমত, এর অ্যাসিড ধর্ম প্রদর্শনের জন্য এদের রেজোন্যান্সের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা এখন দেওয়া হচ্ছে। তো রেজোন্যান্সের ক্ষেত্রে ব্যাখ্যা দিতে গিয়ে তাদের যে একটা স্ট্রাকচার কার্বক্সিলিক অ্যাসিডের, সেটা হচ্ছে আর সি ডবল বন্ড ও ও এইচ, একটা কনজুগেটেড সিস্টেম, ডবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার ইলেকট্রন, সুতরাং এদের মধ্যে রেজোন্যান্স ঘটবে। দ্বিতীয় রেজোনেটিং স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে এই পাই ইলেকট্রনটা অক্সিজেন টেনে নিল, এই লোন পেয়ার দিয়ে একটা পাই বন্ড ফর্ম করলো, ফলে দ্বিতীয় রেজোনেটিং স্ট্রাকচারটি হলো সি আর সি সিঙ্গেল বন্ড ও মাইনাস ডবল বন্ড ও প্লাস এইচ। এই ক্ষেত্রে দুটো রেজোনেটিং স্ট্রাকচার। এই রেজোনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে এই যে দ্বিতীয় স্ট্রাকচারে অক্সিজেনের উপরে প্লাস চার্জ এসে যাওয়ার ফলে এরা যদি জলের সংস্পর্শে এসে যায়, তাহলে খুব সহজেই এই অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ থাকার কারণেই ওই বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড় অক্সিজেন টেনে নিলে হাইড্রোজেনটা প্রোটন আকারে বেরোবে, আর ওই প্রোটনটা জলের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রক্সোনিয়াম আয়নে পরিণত হবে, আর সেই সঙ্গে তৈরি হলো আর সি ডবল বন্ড ও ও ডবল বন্ড, অর্থাৎ ও এর উপরে মাইনাস চার্জ এসে গেল, বা এটার উপর মাইনাস চার্জ আর এখানে ডবল বন্ড থেকে গেল, কার্বক্সিলেট অ্যানায়ন পরিণত হলো। এখন এই কার্বক্সিলেট অ্যানায়ন এটাও কিন্তু কনজুগেটেড সিস্টেম, সুতরাং এক্ষেত্রেও রেজোন্যান্সটা ঘটবে। রেজোন্যান্সের ফলে দ্বিতীয় যে রেজোনেটিং স্ট্রাকচারটি তৈরি হবে সেটা পাই ইলেকট্রন টেনে নিল, এই ইলেকট্রন জোড়টি বা অ্যানায়নিক চার্জটি এখানে শিফট করলো, তৈরি হলো আর সি ও মাইনাস ডবল বন্ড ও। সুতরাং এক্ষেত্রেও কার্বক্সিলেট এই যে আয়ন, এরও দুটো রেজোনেটিং স্ট্রাকচার। এই রেজোনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে কার্বন অক্সিজেনের একটির ক্ষেত্রে সিঙ্গেল বন্ড, দ্বিতীয়টির ক্ষেত্রে ডবল বন্ড। দ্বিতীয় স্ট্রাকচারটির ক্ষেত্রে সেটা এবারে যে ক্ষেত্রে আগে সিঙ্গেল বন্ড ছিল এটা ডবল বন্ড, আর আগে যেটা ডবল বন্ড ছিল সেটা সিঙ্গেল বন্ডে পরিণত হয়ে গেল। সুতরাং এই দুটো স্ট্রাকচারের যে কম্বাইন্ড ফর্ম, যেটাকে আমরা রেজোন্যান্স হাইব্রিড বলবো, সেই রেজোন্যান্স হাইব্রিডটা হবে গিয়ে আর সি ও ও একটা করে সিঙ্গেল বন্ড আর মাঝে একটা ডবল বন্ড, দুটো পার্টে ভাগ হয়ে গেল, ডট 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 ডট। এক একক অ্যানায়নিক চার্জটা সেও দুটো পার্টে ভাগ হয়ে গেল, হাফ ইলেকট্রন হাফ ইলেকট্রন। এটা হলো গিয়ে রেজোন্যান্স হাইব্রিড। এখন কার্বক্সিলিক অ্যাসিডের যে দুটো রেজোনেটিং স্ট্রাকচার, এরা হলো হেটারোভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, আর এ হলো আইসোভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। আমরা জানি আইসোভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে রেজোন্যান্স এনার্জির মান বেশি, আর এইটার ক্ষেত্রে রেজোন্যান্স এনার্জির মানটা কম। সুতরাং অবিয়োজিত কার্বক্সিলিক অ্যাসিডের যদি রেজোন্যান্স এনার্জিটাকে এক্স ধরে নিই, এর রেজোন্যান্স এনার্জি এটা যদি এক্স হয়ে থাকে, আর কার্বক্সিলেট আয়নের রেজোন্যান্স এনার্জি এটা যদি ওয়াই হয়ে থাকে, তো আইসোভ্যালেন্ট রেজোন্যান্সের ক্ষেত্রে রেজোন্যান্স এনার্জির মান বেশি, আর এটার ক্ষেত্রে রেজোন্যান্স এনার্জির মান কম। ফলে কার্বক্সিলেট আয়নটা বেশি স্থায়ী, আর এই স্থায়িত্বের কারণে কার্বক্সিলিক অ্যাসিড সহজেই প্রোটন বর্জন করে নিয়ে হাইড্রক্সিয়াম আয়ন রূপে অবস্থান করে, তাই কার্বক্সিলিক অ্যাসিড এর অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ সিন্স y greater than x, অর্থাৎ রেজোন্যান্স এনার্জি অফ কার্বক্সিলিক অ্যাসিড ইজ গ্রেটার দ্যান রেজোন্যান্স এনার্জি অফ কার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট ইজ কার্বক্সিলেট anion is more resonance stabilized
than undissociated carboxylic acid. So it easily released proton খুব সহজেই প্রোটন নির্গমন করে ফর অ্যাটেনিং স্টেবিলিটি। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের বিয়োজনটাকে আবার আমরা সমীকরণ আকার লিখি। RCOOH জলের সংস্পর্শে এসে গেল, আংশিকভাবে বিয়োজিত হয়ে RCOO মাইনাস হাইড্রক্সোনিয়াম আয়ন কিছুক্ষণের মধ্যে সাম্যাবস্থায় এসে যাবে। এক্ষেত্রে সাম্য ধ্রুবক অর্থাৎ বা বিয়োজন ধ্রুবক ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি কে ধরি, সেই কে এর মানটা হলো গিয়ে মোলার কনসেন্ট্রেশন অফ কার্বক্সিলেট আয়ন RCOO মাইনাস ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রক্সাইড আয়ন ডিভাইডেড বাই মোলার কনসেন্ট্রেশন অফ RCOOH অবিয়োজিত কার্বক্সিলিক অ্যাসিড। এক্ষেত্রে কে এর মানটা যত বেশি হবে, অবশ্যই কেটা যেহেতু অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তাই এটাকে কে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। সুতরাং কে এর মান যত বেশি হবে, আর বা এক কথায় বিয়োজন যত বেশি হবে, এদের গাঢ়ত্ব হাইড্রক্সোনিয়াম আয়নের গাঢ়ত্ব তত বেশি হবে, বা কার্বক্সিলেট আয়নের গাঢ়ত্ব তত বেশি হবে। এক কথায় লবের মান তত বেশি হবে, কে এর মান তত বেশি হবে। তো গ্রেটার দি ভ্যালু অফ কে or smaller the values of pk, pk মানে k এর নেগেটিভ লগারিদমকে pk বলে, স্ট্রঙ্গার উইল বি দ্য অ্যাসিড, সেই অ্যাসিড তত শক্তিশালী হবে। এখন যদি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আর এর সঙ্গে কোনো কিছু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে কিন্তু অ্যাসিডিটিটা চেঞ্জ হয়ে যায়। যদি এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে ইলেকট্রন টেনে নিয়ে কার্বক্সিলেট আয়নের অ্যানায়নিক চার্জটাকে কমিয়ে দিলে কার্বক্সিলেট অ্যানায়নটা স্টেবিলাইজড হয়ে যায়, স্থায়িত্ব লাভ করে। যত বেশি স্টেবিলাইজড হয়ে যাবে তত বেশি বিয়োজনটা বেশি হবে, অর্থাৎ অ্যাসিডিটি তত বৃদ্ধি পাবে। আবার আর এর সঙ্গে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে ইলেকট্রন ডোনেট করার ফলে অ্যানায়নের অ্যানায়নিক চার্জ বেড়ে গেলে আয়নটি অস্থায়ী হয়ে যায়, অর্থাৎ স্টেবিলিটি কমে যায়। স্টেবিলিটি কমলে বিয়োজন কমে যাবে, অ্যাসিডিটি কমে যাবে। এক কথায় ইলেকট্রন রিলিজিং অর ডোনেটিং গ্রুপ যেটাকে আমরা ইডিজি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যাদের মধ্যে হয় প্লাস আই এফেক্ট অথবা প্লাস আর এফেক্ট থাকে, তারাই হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এই গ্রুপস আই প্লাস আর এফেক্ট এক কথায়, তারাই আপাতত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ডিক্রিজেস দ্য অ্যাসিডিটি and electron withdrawing গ্রুপস, এক কথায় যাদের ক্ষেত্রে মাইনাস আই অথবা মাইনাস আর এফেক্ট থাকে, আর এফেক্ট থাকে, তারাই সেই সমস্ত গ্রুপযুক্ত যৌগগুলোর ক্ষেত্রে অ্যাসিডিটি বৃদ্ধি পায়, ইনক্রিজেস, অ্যাসিডিটি বাড়ে। অ্যাকচুয়ালি এই গ্রুপগুলো আর এর সঙ্গে যে গ্রুপগুলো ইলেকট্রন ডোনেটিং বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেগুলো যদি সে যে গ্রুপই হোক না কেন, তাদের নেচারের উপরে, তাদের সংখ্যার উপরে এবং তাদের অবস্থানের উপরে ভিত্তি করে এই অ্যাসিডিটিটা পুরোপুরি নির্ভর করবে। অ্যাকচুয়ালি দ্য স্ট্রেংথ
of the acid is influenced by the 1 নম্বরের নেচার, 2 নম্বরে নাম্বার and 3 নম্বরে পজিশন of the substituent atoms or group। যে সমস্ত ওই ইলেকট্রন ডোনেটিং বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটাকে আমরা প্রতিস্থাপক বলি, সেই প্রতিস্থাপকের প্রকৃতি, সংখ্যা এবং অবস্থানের উপরে মূলত নির্ভর করে এই অ্যাসিডিটি। হ্যাভিং আই, সে প্লাস আই হোক বা মাইনাস আই, অর আর সে প্লাস আর বা মাইনাস আর, যাদের এইরকম এফেক্ট থাকবে যে সমস্ত সাবস্টিটিউয়েন্টগুলোর, তাদের প্রকৃতি, সংখ্যা, দূরত্বের উপর, অবস্থানের উপরে অ্যাসিডিটি নির্ভর করে। এক্ষেত্রে কতগুলো এক্সাম্পল আকারে আমরা অ্যাসিডিটিটা ব্যাখ্যা করব। দ্য অ্যাসিডিটি অর্ডার অফ সাম অ্যাসিডস আর 1 নম্বরে একটা কার্বক্সিলিক অ্যাসিড HCOOH ফর্মিক অ্যাসিড নিলাম। পরবর্তীতে হাইড্রোজেনটাকে যদি মিথাইল দ্বারা রিপ্লেস করা হয় তাহলে সেটা হবে গিয়ে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যে কারণে COOH গ্রুপের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে, সেই কারণে অ্যাসিডিটি বৃদ্ধি পাবে, আর যে কারণে COOH গ্রুপের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, সেই কারণে অ্যাসিডিটি হ্রাস পাবে। এখন হাইড্রোজেন আর মিথাইল, ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে যে ক্ষেত্রে হাইড্রোজেন রয়েছে সেখানে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে মিথাইল গ্রুপ রয়েছে। হাইড্রোজেনের কোনো আই এফেক্ট নেই, ধনাত্মক আবেশক্রিয়া নেই, কিন্তু মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট থাকার কারণে এই সিগমা বন্ধন বরাবর ইলেকট্রন কিছুটা ডোনেট করার ফলে COOH গ্রুপ ইলেকট্রন সমৃদ্ধ হয়ে পড়ে, তাই এর অ্যাসিডিটি কমে যায়। এক কথায় ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি, অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিটি কম। এখন তারপরেও এই অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে যে CH3 রয়েছে, সেই CH3-র মধ্যে আবার মিথাইলের 3টে হাইড্রোজেন, এক্ষেত্রেও যদি একটি হাইড্রোজেন মিথাইল দ্বারা রিপ্লেসড করা হয়, বাকি 2টো হাইড্রোজেন থেকে যায়, তা থেকে যে প্রাপ্ত অ্যাসিডটা তৈরি হলো, এক্ষেত্রে মিথাইল আবার প্লাস আই এফেক্টের মাধ্যমে, ব্যাক কথায় সামগ্রিকভাবে ইথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের মান বেশি হয়ে যাওয়ার কারণেই এর অ্যাসিডিটি আরও কমে যায়। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় প্রোপানোয়িক অ্যাসিড বা প্রোপিওনিক অ্যাসিডের অ্যাসিডিটি আরও কমল। পরে যদি আবার 2টো হাইড্রোজেন 2টো মিথাইল দ্বারা রিপ্লেসড হয়ে যায়, অর্থাৎ CH3CH3H এর অ্যাসিডিটি আরও কমল। পরবর্তীতে যদি 3টে মিথাইল গ্রুপ দিয়ে রিপ্লেসড করা হয় 3টে হাইড্রোজেনকে, তাহলে তৈরি হলো ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড CH3CH3CCOOH, এদের অ্যাসিডিটি আরও কমলো। এরপরে যদি আবার মিথাইলের পরিবর্তে ইথাইল দিয়ে রিপ্লেস করি C2H5CH3CH3COOH, এভাবে ক্রমশই কমতে থাকবে। কমতে যদি আরও দেখা যায় যে এইভাবে সবগুলোকে ইথাইল দেওয়া হয়, C2H5COOH, এক্ষেত্রে অ্যাসিডিটি আরও কমলো। আর এই ইথাইলের পরিবর্তে যদি আবার আইসোপ্রোপাইল গ্রুপ দেওয়া হয়, এই ক্রমশই কমতে থাকবে এক কথায়। এই হলো একটা সিরিজ দেওয়া হলো তাদের অ্যাসিডিটি অর্ডার।
সেটা বলা হলো। দ্বিতীয় আর একটি আমরা শ্রেণী দিচ্ছি, যেক্ষেত্রে এই মিথাইলের অ্যাসিটিক অ্যাসিডের একটা হাইড্রোজেন যদি আবার বিভিন্ন রকম ইলেকট্রন উইথড্রয়িং বা ডোনেটিং গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করা হয়, তা থেকে প্রাপ্ত কতগুলো অ্যাসিড আবার লিখছি, যেটার ক্ষেত্রে NO2 অর্থাৎ নাইট্রো অ্যাসিটিক অ্যাসিড, CH2COOH, NO2 গ্রুপ শক্তিশালী একটা মাইনাস আই এফেক্ট রয়েছে। তার তুলনায় আরও একটা যদি কম শক্তিশালী মাইনাস আই এফেক্ট সম্পন্ন গ্রুপ দেওয়া হয়, যেমন সাইনাইড NCCH2COOH, সুতরাং এইটার অ্যাসিডিটি বেশি, যেহেতু এর মাইনাস আই এফেক্ট বেশি শক্তিশালী সাইনাইডের তুলনায়। তারপরে যদি আরও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের নেচারটা কমিয়ে দেওয়া হয়, যদি এখানে দেওয়া হয় একটা ফ্লুরিন দিয়ে রিপ্লেস করা হলো, অর্থাৎ ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড CH2COOH কমলো। তারপরে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ClCH2COOH, তারপরে ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড BrCH2COOH, আয়োডো অ্যাসিটিক অ্যাসিড ICH2COOH, এইভাবে ক্রমশ অ্যাসিডিটি কমতে থাকবে। পরবর্তীতে এবারে একই জাতীয় গ্রুপ নিলাম, কিন্তু সংখ্যাটা বিভিন্ন যদি দেওয়া হয়, তাহলে আরও একটা আমরা শ্রেণী তৈরি করে নিচ্ছি। হ্যালোজেন দিচ্ছি, সেক্ষেত্রে হ্যালোজেনটা যদি ক্লোরিন হয়ে থাকে, তো সেই মিথাইলের 3টে হাইড্রোজেনই যদি ক্লোরিন দ্বারা রিপ্লেস করি, তাহলে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, বা শুধু হ্যালোজেনই দিয়ে দিলাম CH3COOH, ট্রাই হ্যালো অ্যাসিটিক অ্যাসিড। তার পরিবর্তে যদি ডাই হ্যালো অ্যাসিটিক অ্যাসিড নিয়ে CHX2COOH, তারপরে মনো হ্যালো অ্যাসিটিক অ্যাসিড নিলাম, তাহলে এখানে ট্রাই হ্যালো আর ডাই হ্যালোর মধ্যে এর অ্যাসিডিটি বেশি হলো। তারপরে মনো হ্যালো অর্থাৎ CH2X COOH, আর তারপরে হলো গিয়ে CH3COOH। তাহলে হ্যালোজেনটা একই পজিশনে, শুধু সংখ্যাগুলো ভিন্ন নিলাম। তাহলে সেক্ষেত্রে যখন হ্যালোজেনের সংখ্যা বেশি, তখন তার অ্যাসিডিটি বেশি হলো। এর পরবর্তীতে এবারে ওই হ্যালোজেনগুলোর অবস্থানের উপর ভিত্তি করে আবার যে কতগুলো যৌগ, অ্যাসিড জাতীয় যৌগ তৈরি করা হবে, তাদের ক্রমটা হবে গিয়ে, যদি আমি কার্বন শৃঙ্খল দিয়ে ব্যাখ্যা করি, COOH নিলাম। এক্ষেত্রে এই যে দ্বিতীয় কার্বনে একটা হ্যালোজেন দেওয়া হলো, তার পরিবর্তে যদি 3 নম্বর কার্বনে হ্যালোজেনটা দেওয়া হয় COOH, 3 নম্বর কার্বনে হ্যালোজেনটা দেওয়া হলো। তারপরে 4 নম্বর কার্বনে হ্যালোজেন যদি দেওয়া হয় COOH, আর এখানে হ্যালোজেন দেওয়া হলো, তাহলে COOH এর নিকটে হ্যালোজেন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত নিকটে থাকবে, আই এফেক্টের পরিমাণ তত বেশি হয়, ফলে এর তুলনায় এর আই এফেক্টটা বেশি কার্যকরী। তাই এক্ষেত্রে COOH গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি বেশি হ্রাস পাবে, এখানে কম হ্রাস পাবে, তাই এটার অ্যাসিডিটি বেশি। তার তুলনায় আবার এইটা এরই তুলনায় অ্যাসিডিটি বেশি হয়ে যাবে। এভাবে পর সিরিজগুলো দেওয়া হবে। এরপরে যদি আমরা কতগুলো বিভিন্ন অ্যাসিড নিয়ে থাকি, যদি একটা নিলাম ফর্মিক অ্যাসিড, তারপরে পরবর্তীতে এবারে একটা অ্যারোমেটিক অ্যাসিড বেঞ্জোইক অ্যাসিড নিচ্ছি C6H5COOH। এই বেঞ্জোইক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি একটু বেশি। কেন বেশি? যেক্ষেত্রে ফিনাইল গ্রুপের একটা মাইনাস আই এফেক্ট এবং প্লাস আর এফেক্ট রয়েছে, কিন্তু প্লাস আর এর পরিমাণটা তুলনামূলকভাবে বেশি বলে এক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, হাইড্রোজেন তো কিছুটা এখানে ইলেকট্রন ডোনেট করে না, কিন্তু এখানে কিছুটা ডোনেট করার ফলে এর অ্যাসিডিটি কমে যায়। তার পরবর্তীতে যদি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড নিয়ে থাকি, যে C6H5CH2COOH, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, তাহলে
এই ক্ষেত্রে ফিনাইলটার আবার একটা মাইনাস আই এফেক্ট রয়েছে, ফলে এই শুধুমাত্র এখানে মিথাইল থাকলে যে পরিমাণ প্লাস আই এফেক্ট হতো তার সঙ্গে একটা ফিনাইল গ্রুপ যুক্ত হওয়ার কারণে প্লাস আই এর পরিমাণটা কমে গেল। কমে যাওয়ার কারণে অ্যাসিডিটি তুলনামূলকভাবে এর তুলনায় এর কমে গেল। তারপরে যদি এক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড নিয়ে নিই CH3COOH, তাহলে দেখা যায় যে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে মিথাইল যতটা ইলেকট্রন ডোনেট করত, এখানে C6H5CH2 ততটা ইলেকট্রন ডোনেট করবে না। স্বাভাবিকভাবে এ বেশি ডোনেট করার ফলে এক্ষেত্রে অ্যাসিডিটি আরও কমে গেল। এরপরে এবারে কিছু আরও একটা ক্যাটাগরির যৌগ, যেক্ষেত্রে বেঞ্জোইক অ্যাসিড, সেই বেঞ্জোইক অ্যাসিডের বিভিন্ন পজিশানে যদি কোনো বেঞ্জিন বলয়ের বিভিন্ন পজিশানে যদি কিছু বিশেষ করে প্রতিস্থাপক থাকে, তাহলে কিন্তু সেই প্রতিস্থাপকের প্রকৃতির উপরে বেঞ্জোইক অ্যাসিডগুলোর প্রতিস্থাপিত বেঞ্জোইক অ্যাসিডগুলোর অ্যাসিডিটির চেঞ্জ হয়, পরিবর্তন হয়ে থাকে। তার মধ্যে যদি আবার অর্থ পজিশানে কোনো প্রতিস্থাপক থাকে, তাহলে চেঞ্জটা আরও একটু বেশি হ্রাস বা বৃদ্ধি পাবে। বিশেষ করে অ্যাসিডিটি সেক্ষেত্রে বেড়েই যায়। কারণ যেটা হয় সেটা হলো অর্থ এফেক্ট। তার আগে আমি অর্থ এফেক্ট সম্পর্কে একটু বলি। একটা বেঞ্জোইক অ্যাসিড C6H5COOH, এই বেঞ্জোইক অ্যাসিডের দুটো পার্ট। এই যে COOH, এটাও একটা কনজুগেটেড সিস্টেম। আবার সেই সঙ্গে এই যে CO, তার সঙ্গে C6H5, এটাও একটা কনজুগেটেড সিস্টেম। তাহলে এটা যেমন একটা কনজুগেটেড সিস্টেম, এও একটা কনজুগেটেড সিস্টেম। সুতরাং এক্ষেত্রে এই সিস্টেমের ক্ষেত্রে একটা রেজোন্যান্স ঘটবে, এই সিস্টেমের ক্ষেত্রে একটা রেজোন্যান্স ঘটবে। এক্ষেত্রে কনজুগেটেড ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড পরপর কন্টিনিউয়াস ওয়েতে চলতেই থাকছে। এক্ষেত্রে ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তারপর লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। সুতরাং এই কনজুগেটেড সিস্টেমে যখন রেজোন্যান্সটা ঘটছে, তখন তার উপরে ভিত্তি করে যে দ্বিতীয় একটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা লিখছি, সেটা হলো C6H5, এই পাই ইলেকট্রন টেনে নিল, লোন পেয়ার এখানে শিফট করলো, তাহলে CO-, আর এখানে তখন এই লোন পেয়ারটা এখানে শিফট করলো, তাহলে ডবল বন্ড OH, অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেল। যথারীতি এখানে ডবল বন্ড থেকে গেল। আবার ঠিক একইভাবে যদি এই সিস্টেমে আচ্ছা, এটার ক্ষেত্রে আবার বরং এখানে লিখি, এই সিস্টেমে যদি রেজোন্যান্সটা ঘটে, তাহলে সেক্ষেত্রে যে দ্বিতীয় রেজোনেটিং স্ট্রাকচারটি পাবো আমরা, সেটা হলো গিয়ে অক্সিজেন পাই ইলেকট্রন টেনে নিল, এই বন্ধনটা এখানে শিফট করলো O-, তখন এই পোর্শনটা OH অবিকৃত থেকে গেল। এই পাইটা এখানে শিফট করার ফলে এখানে ডবল বন্ড এসে গেল, এখানে পজিটিভ চার্জ, ডবল বন্ড। এখানে কিন্তু পর আবার রেজোনেটিং স্ট্রাকচার ঘটতেই থাকলো, পাইটা এখানে শিফট হবে, পজিটিভ চার্জটা আর একটা দ্বিতীয় স্ট্রাকচার লিখছি আমি, ডবল বন্ড CO-, OH, লোন পেয়ার থেকে গেল। এবারে পাইটা উঠে এলো এখানে আগে থেকে আছে, পজিটিভ চার্জটা এখানে চলে গেল। এইভাবে পর রেজোন্যান্সটা ঘটতে থাকলো। এখন এই বেঞ্জিন CO গ্রুপ আর এই বেঞ্জিন বলয়, এই CO গ্রুপের রেজোন্যান্সের কারণে ইলেকট্রন টেনে নিল, সেই হিসাবে CO গ্রুপের এফেক্টটাকে বলবো আমরা, এই এফেক্টটাকে বলবো -R এফেক্ট। এটা হলো -R এফেক্ট। আর ফিনাইল গ্রুপের এফেক্টটাকে বলবো আমরা +R এফেক্ট। এইটার ক্ষেত্রে ফিনাইল গ্রুপের যে এফেক্টটা হচ্ছে গিয়ে, সেটা হলো গিয়ে +R এফেক্ট।
অর্থাৎ রেজোন্যান্সের কারণে যে গ্রুপ ইলেকট্রন পেয়ার ডোনেট করে তার ক্রিয়াটা হলো প্লাস আর, আর যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তার ক্রিয়াটা হলো মাইনাস আর। ঠিক সি ডবল এইচ গ্রুপের ক্ষেত্রে সিও মাইনাস আর ও এইচ গ্রুপের ক্রিয়াটা হলো গিয়ে প্লাস আর। সুতরাং এই ক্রিয়াটা হচ্ছে গিয়ে এ প্লাস আর এতে। যাই হোক, এবারে এই যে যখন সি ডবল এইচ গ্রুপ রেজোন্যান্সে অংশগ্রহণ করলো তখন কিন্তু ওএইচ গ্রুপ মধ্যস্থ অক্সিজেনের উপর পজিটিভ চার্জ তৈরি হলো। যেই পজিটিভ চার্জ তৈরি হলো স্বাভাবিকভাবে এটা যদি জলের সংস্পর্শে এসে যায় তাহলে, বা এক কথায় পজিটিভ চার্জ এসে গেলে এ সহজেই ইলেকট্রন জোট টেনে নিয়ে এটা প্রোটন আকারে বেরোবে। আর সেই সঙ্গে তাহলে এখানেই বরং এটাকে জল যুক্ত করে দিয়ে প্লাস জল করে নিলাম, যুক্ত করে দিলাম, ওই জলটা প্রোটনটাকে টেনে নিয়ে H3O+ হয়ে গেল। আর সেই সঙ্গে অ্যানায়ন হিসাবে এখানে থেকে গেল বেঞ্জয়েট আয়ন C6H5CO- O, আর এটা বেঞ্জিন বলয়। তাহলে এই অ্যাসিডের এটা হলো কনজুগেট বেস, এটা হলো বেঞ্জয়েট অ্যানায়ন। এটা কিন্তু খুব সহজেই এই অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে যাওয়ার কারণেই কিন্তু প্রোটনটা ছেড়ে দিল, তাই এটা অ্যাসিড জাতীয় যৌগ হয়ে গেল। আর এদের ক্ষেত্রে যখন ফিনাইল গ্রুপটা সিও গ্রুপের সঙ্গে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে তখন কিন্তু অক্সিজেনের উপরে কিন্তু পজিটিভ চার্জ আসছে না, ফলে এই ক্ষেত্রে অ্যাসিডিটি খুব কম হলো বা অ্যাসিডিটি প্রদর্শন করবে না। তাহলে আপাতত আমাদের যে কারণে সি ডবল এইচ গ্রুপটা রেজোন্যান্সে অংশগ্রহণ করার সুযোগ পাবে সেই কারণে অ্যাসিডিটি বাড়লো। আর যদি সুযোগ না পায় ফিনাইল গ্রুপটা রেজোন্যান্সে অংশগ্রহণ করে তাহলে অ্যাসিডিটি কমলো। তাহলে এটার ক্ষেত্রে যদি আমাদের এই ফিনাইল গ্রুপ যদি প্লাস আর এফেক্টে অংশগ্রহণ করার সুযোগ না পায় তাহলে কিন্তু অ্যাসিডিটি স্বাভাবিক কারণে বেড়ে যাবে। তো সেটা না পেতে গেলে এই ফিনাইল গ্রুপের অর্থ পয়সা নিয়ে কোনো যদি একটা বাল্কি গ্রুপ যোগ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই বাল্কি গ্রুপ থাকার ফলেই যেটা হচ্ছে একটা বাল্কি গ্রুপ দিয়ে দিচ্ছি C6H5COOH, অর্থ পয়সা নিয়ে যে কোনো একটা গ্রুপ দিয়ে দিলাম, জেড দিয়ে দিলাম। তাহলে এই যে বাল্কি সাইজের একটা গ্রুপ দেয়া হলো, মানে হাইড্রোজেন বাদে বাকি গ্রুপগুলোকে আমরা বাল্কি বা বড় সাইজের গ্রুপ বলবো। এখন এই গ্রুপটা যদি যেহেতু বড়, আবার সি ডবল এইচ গ্রুপের সাইজটাও বড়, ফলে এই দুটো গ্রুপ স্টেরিক এফেক্টের ফলে ওভার ক্রাউডিংয়ের ফলে তারা একই প্লেনে অবস্থান করতে পারে না। আর একই প্লেনে অবস্থান করতে না পারার কারণেই সি ডবল এইচ গ্রুপ ফিনাইল গ্রুপের সঙ্গে রেজোন্যান্সে অংশগ্রহণ করার সুযোগ পাবে না। এক কথায় ফিনাইল গ্রুপের যে একটা প্লাস আর এফেক্ট ছিল সেই প্লাস আর এফেক্টটা বন্ধ হয়ে গেল। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাধ্য হয়ে সি ডবল এইচ গ্রুপের মধ্যে রেজোন্যান্স ঘটবে, আর সি ডবল এইচ গ্রুপের রেজোন্যান্স ঘটলেই কিন্তু অক্সিজেনের উপর পজিটিভ চার্জ এসে যাবে, আর পজিটিভ চার্জ এসে গেলে খুব সহজেই প্রোটনটা নির্গমন ঘটাবে, এক কথায় অ্যাসিডিটি বাড়বে। তো যে কারণে অর্থ পয়সন একটা গ্রুপ থাকার ফলেই অ্যাসিডিটি তাহলে কি হলো, অ্যাসিডিটি বেড়ে গেল। এই ঘটনাটাকে বলা হয় অর্থ এফেক্ট। এক কথায় এটার ক্ষেত্রে এখানে অর্থ পয়সনে যে বাল্কি গ্রুপটা দেয়া হলো এটা হয় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অথবা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সে যে কোনো গ্রুপ হোক না কেন এদের ক্ষেত্রেই বিশেষ করে এই ওভার ক্রাউডিংয়ের কারণে রেজোন্যান্স ঘটার সুযোগ পাচ্ছে না, ফিনাইল গ্রুপ প্লাস আর এফেক্ট ঘটাতে পারছে না, বাধ্য হয়ে সি ডবল এইচ গ্রুপ রেজোন্যান্সে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ এসে যাচ্ছে, বিয়োজন বেশি হচ্ছে। তো এই অর্থ পয়সন এই গ্রুপ থাকার কারণে বেঞ্জয়িক অ্যাসিডের বা অর্থ সাবস্টিটিউটেড বেঞ্জয়িক অ্যাসিডের অ্যাসিডিটি বেড়ে গেল। তাহলে এই ক্ষেত্রে যে কারণে বেড়ে গেল সেটাই হলো অর্থ এফেক্ট। সেটাকে আবার লিখি যে ফিনাইল গ্রুপ, হেয়ার ফিনাইল গ্রুপ does not take part in resonance with CO group due to overcrowding. So
অ্যাসিডিটি increases of ortho substituted benzoic acid, ortho substituted benzoic acid. This is ortho effect. This is ortho effect. এবারে এই সাবস্টিটিউটেড বেঞ্জোইক অ্যাসিডের আমরা কতগুলো এই অ্যাসিডের এই অ্যাসিড ধর্মের ক্রম সম্পর্কে আলোচনা করব, যেখানে সাবস্টিটিউয়েন্টগুলো বিভিন্ন তাদের নেচার এবং বিভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে যে অ্যাসিডিটি অর্ডার হবে। প্রথমেই একটা সিরিজ দেওয়া হলো যে যদি COOH গ্রুপ এই বেঞ্জোইক অ্যাসিড, এখন এই বেঞ্জোইক অ্যাসিডের এটা তার আগে একটু বলি, বেঞ্জোইক অ্যাসিডটা আয়নিত হলে বেঞ্জয়েট আয়ন COO মাইনাস আর H প্লাস, বা জল দিয়ে দিলে হাইড্রক্সোনিয়াম আয়ন হয়ে যেত। এটা অ্যাসিড, এটা হলো গিয়ে ওই অ্যাসিডের অনুবন্ধী বেস ক্ষারক অর্থাৎ কনজুগেট। এই অ্যাসিডের এটা হলো কনজুগেট বেস। এই কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে তত বেশি ফরওয়ার্ড প্রসেসটি ঘটবে, তত বিয়োজন বেশি হবে, হাইড্রোজেন আয়নের সংখ্যা বেশি পাওয়া যাবে, উৎপন্ন হবে, অ্যাসিডিটি বাড়বে। সুতরাং নির্ভর করছে এই কনজুগেট বেসটির স্টেবিলিটির উপরে। যেহেতু কনজুগেট বেসটি অ্যানায়ন, সুতরাং যে কারণে অ্যানায়নের অ্যানায়নিক চার্জকে কমিয়ে দেবে, সেই কারণে এর স্টেবিলিটি বাড়বে, বিয়োজন বেশি হবে, অ্যাসিডিটি বাড়বে। আর যে কারণে বেঞ্জয়েট আয়নের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, সেই কারণে বেঞ্জয়েট আয়নটি অস্থায়ী হয়ে যাবে। অস্থায়ী হয়ে গেলে ব্যাকওয়ার্ড প্রসেসটি ঘটবে। এক কথায় হাইড্রোজেন আয়নটা বেঞ্জয়েট আয়নের সঙ্গে যুক্ত হয়ে অবিয়োজিত অ্যাসিডে পরিণত হবে, অ্যাসিডিটি কমবে। এবারে আমরা কি কারণে এই কনজুগেট বেসের এই বিশেষ করে ইলেকট্রন ডেনসিটি বাড়ানো যায় বা কমানো যায়। যে কারণে বাড়বে সে কারণে অ্যাসিডিটি কমবে, আর যে কারণে এর ইলেকট্রন ডেনসিটি হ্রাস পাবে, কমবে, সেই কারণে স্টেবিলিটি বাড়বে তথা অ্যাসিডিটি বাড়বে। এবারে আমি কতগুলো সিরিজ নিয়ে আলোচনা করি। প্রথমেই বলি যে বেঞ্জোইক অ্যাসিডের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ COOH গ্রুপ, সেক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবেতে NO2 দিয়ে দিলাম। এই NO2 আবার শক্তিশালী, যেমন একটা -R এফেক্ট রয়েছে, আবার দুর্বল -I এফেক্টও রয়েছে। ফলে এই NO2 গ্রুপটি এত বেশি করে বলয় থেকে ইলেকট্রন টেনে নেবে, ফলে বেঞ্জয়েট আয়নের স্টেবিলিটি সবচাইতে বেশি হবে, তখন এর অ্যাসিডিটি বেশি হয়ে যাবে। কার তুলনায় যদি আমরা দুটো গ্রুপ এখানে দিয়ে দিই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এখানে যেটা নিলাম 2,4,6 ট্রাইনাইট্রোবেঞ্জোইক অ্যাসিড, তার পরিবর্তে যদি নিয়ে থাকি এবারে 2,4 ডাইনাইট্রোবেঞ্জোইক অ্যাসিড, তাহলে নিশ্চয়ই এর অ্যাসিডিটি বেশি হয়ে গেল, এর কমলো। তারপরে যদি নিয়ে থাকি যে এবারে একটা COOH আর সেই সঙ্গে একটা নিলাম অর্থোপয়সানি নিলাম, অর্থাৎ অর্থোনাইট্রোবেঞ্জোইক অ্যাসিড, তারপরে NO2টা একটাই রেখে এবারে যদি পজিশনটা চেঞ্জ করে দিই C6H5COOH, আর প্যারাপয়সানে যদি NO2 দেওয়া হয়, তারপরে আরও একটা দুটো লিখি C6H5COOH, এরপরে নিলাম একটা বেঞ্জোইক অ্যাসিড, তাহলে প্যারা, তারপরে মেটাপয়সানে নিলাম, তারপরে অর্ডারটা বলে নিচ্ছি, আর তারপরে আবার একটা নিলাম, NO2 দেওয়া হলো না, শুধুমাত্র বেঞ্জোইক অ্যাসিড নিলাম। আচ্ছা, এবারে
এই যে এই একটা দুটো তিনটের ক্ষেত্রে শুধু NO2 রয়েছে, এই মধ্যে এই দুটোর ক্ষেত্রে অর্থ পয়সানে NO2 থাকলেই একটা অর্থ এফেক্টের কারণে অ্যাসিডিটি বাড়লো, আর এদের যে একটা মাইনাস আর এফেক্ট রয়েছে তার রেসপেক্টে দুই অর্থ পয়সানে প্লাস চার্জ আর প্যারা পয়সানে প্লাস চার্জ। এক্ষেত্রেও কিন্তু এই NO2-র যে মাইনাস আর এফেক্ট রয়েছে সেটা দুই অর্থ পয়সানে প্লাস চার্জ, প্যারা পয়সানে প্লাস চার্জ। এক্ষেত্রেও দুই অর্থতে প্লাস আর প্যারাতে প্লাস। এখন এই তিনটে যৌগের মধ্যে এই প্রথম এই দুটোর ক্ষেত্রে COOH গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত সেখানে পজিটিভ, এখানেও পজিটিভ, তাহলে এই দুটোর অ্যাসিডিটি সমান হওয়া উচিত সেই সেন্সে, কিন্তু এটা অর্থ এফেক্টের কারণে বাড়তে একটু অ্যাসিডিটি বেড়ে গেল, ফলে অর্থ নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিডের অ্যাসিডিটি প্যারা নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিড থেকে বেশি হয়ে গেল। পরবর্তীতে মেটাতে কিন্তু NO2-র প্রভাবটা কিন্তু এই কার্বনে পড়ছে না, অর্থাৎ COOH গ্রুপ যে কার্বনে অবস্থান সঙ্গে যুক্ত সেই কার্বনে কোনো পজিটিভ চার্জ তৈরি না হওয়ার কারণেই এবারে প্যারা নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিডের তুলনায় বরং মেটা নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিডের অ্যাসিডিটি কমে গেল, অর্থাৎ এইটা বেশি হলো, তারপরে হলো এটা। এরপরে এবারে মেটা নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিড আর শুধু বেঞ্জয়িক অ্যাসিড। এবারে NO2 গ্রুপের ক্ষেত্রে মাইনাস আর এর প্রভাব এখানে এই কার্বনে পড়ছে না, কিন্তু এক্ষেত্রে তো একটা মাইনাস আই এফেক্ট রয়েছে। এই দুর্বল মাইনাস আই এফেক্টের ফলে ফিনাইল গ্রুপ থেকে কিছুটা ইলেকট্রন ডেন্সিটি কমে যাওয়ার কারণে ইলেকট্রন ডেন্সিটি ফলে COOH গ্রুপের বিয়োজনটা বেশি হয়ে যাবে। তাই মেটা নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিডের অ্যাসিডিটি শুধুমাত্র বেঞ্জয়িক অ্যাসিড থেকে বেশি হয়ে গেল। অবশ্য এই যে অর্থ নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে অর্থ এফেক্টের কারণে অ্যাসিডিটি কিন্তু এই প্যারা নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিড থেকে অনেক বেশি হওয়ার কথা, কিন্তু খুব বেশি মানে পার্থক্যটা খুব বেশি হয় না। এখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয় এই হাইড্রোজেনের সঙ্গে NO2 মানে অক্সিজেনের, ফলে কিছুটা আবার হাইড্রোজেন আয়োনাইজেশনে বাধা প্রাপ্ত হয়, তাই সেই দিক দিয়ে অ্যাসিডিটি একটু কমে, তবে অতটা কমে না যাতে করে এর থেকে এর অ্যাসিডিটি কমে যায়, এর থেকে অ্যাসিডিটি তথাপিও একটু বেশি হয়ে থাকে। সেই হিসেবেতে এই অর্ডারটা হলো এইরকম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। বেশ, আরও একটা দ্বিতীয় আর একটা আমরা এক্সাম্পল আলোচনা করি। সেক্ষেত্রে অন্য কোনো প্রতিস্থাপক দিয়ে দিলাম, যেমন বলি যে C6H5COOH আর সেই সঙ্গে এই দুই অর্থ পয়সানে দুটো OH গ্রুপ দেওয়া হলো, অর্থাৎ 2,6-ডাইহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। আর এবারে একটা OH নিলাম, শুধুমাত্র অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, COOH গ্রুপই দেওয়া হলো এখন, আর OH। তারপরে এবারে একটা করে OH নিলাম, সেটা C6H5COOH, পরবর্তীতে মেটাতে OH গ্রুপটা দেওয়া হলো। তারপরে আর একটা দেওয়া হলো এই বেঞ্জয়িক অ্যাসিড, এটা শুধু ফাঁকা রাখা হলো। আর একটা দেওয়া হলো এবারে প্যারা পয়সানে OH গ্রুপ, COOH প্যারা পয়সানে OH দেওয়া হলো। এবারে এদের ক্রমটা বলি। প্রথমত এই অর্থ এফেক্টের কারণে অ্যাসিডিটি বাড়লো, আবার এখানেও কিন্তু দুই দিক দিয়ে অর্থ এফেক্ট ঘটছে, ফলে এই অর্থ এফেক্টের ফলে যদি ফিনাইল গ্রুপের রেজোন্যান্সটা 80% আমি ধরে নিলাম বা হতে হলো, বা 70% মানে ঘটতে দিল না, কিন্তু যখন দুই দিক থেকে দুটো OH গ্রুপ রয়েছে, দুই দিক থেকে অর্থ এফেক্ট, তখন দেখা যাবে যে 90% বা 100% একদম পুরোপুরি প্লাস আর এফেক্টে বাধা দিয়ে দিল ফিনাইল গ্রুপের, ফলে স্বাভাবিকভাবেই বাধা যত দেবে তত অ্যাসিডিটি বাড়বে, অর্থ এফেক্টের ক্ষেত্রে দেখানো হয়েছিল। সেই হিসেবেতে এর অ্যাসিডিটি বেশি, অর্থাৎ 2,6-ডাইহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের তুলনায়। এবারে এইগুলোর ক্ষেত্রে আলোচনা হচ্ছে। এইটার ক্ষেত্রে
OH গ্রুপের অর্থ এফেক্টের কারণে তো অ্যাসিডিটি বাড়লো, এক্ষেত্রে কিন্তু অর্থ এফেক্ট ঘটলো না। আচ্ছা, এক্ষেত্রে অর্থ এফেক্টের ফলে এই মেটা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের তুলনায় অ্যাসিডিটি বেশি হয়ে গেল। আবার এই যে শুধু বেঞ্জোইক অ্যাসিড আর এই যে মেটা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এখানে OH গ্রুপের আবার একটা মাইনাস আই এফেক্ট রয়েছে, ফলে কিছুটা ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দেওয়ার কারণে এর অ্যাসিডিটি বেঞ্জোইক অ্যাসিড থেকে বেশি হলো। পরবর্তীতে আবার এই OH গ্রুপের আবার একটা শক্তিশালী প্লাস আর এফেক্ট রয়েছে। প্লাস আর এফেক্ট ফলে এই প্লাস আর এফেক্টের ফলে দুই অর্থ পয়সানে মাইনাস চার্জ আর প্যারা পয়সানে মাইনাস চার্জ, ফলে COOH গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত মাইনাস চার্জ থাকার ফলে স্বাভাবিকভাবে এর অ্যাসিডিটি আরও কমে গেল। ফলে এই হলো অ্যাসিডিটি অর্ডার। আমরা আর একটা সিরিজ নিয়ে আলোচনা করি। যদি CH3 গ্রুপ দেওয়া হয়, বেঞ্জোইক অ্যাসিডের COOH দুই অর্থ পয়সানে মিথাইল গ্রুপ দেওয়া হলো, ফলে দুই দিক থেকে অর্থ এফেক্টের প্রভাবটা এসে গেল। এরপরে আবার দেওয়া হলো একটি মিথাইল গ্রুপ COOH গ্রুপ, অর্থ পয়সানে মিথাইল গ্রুপ দেওয়া হলো। তারপরে বেঞ্জোইক অ্যাসিড নেওয়া হলো, পরবর্তীতে মেটা পয়সানে মিথাইল গ্রুপ দেওয়া হলো, তারপরে প্যারা পয়সানে মিথাইল গ্রুপ দেওয়া হলো, প্যারা মিথাইল বেঞ্জোইক অ্যাসিড। এবারে বলি, এক্ষেত্রে দুই দিক থেকে অর্থ এফেক্টের ব্যাপারটা এসে যাচ্ছে, এটা একদিকে অর্থ এফেক্টের ব্যাপারটা রয়েছে, স্বাভাবিকভাবে এখানে অ্যাসিডিটি বেশি হলো। এটার ক্ষেত্রে অর্থ এফেক্টের ব্যাপার নেই, এটা রয়েছে, এর অ্যাসিডিটি বেশি হলো। এরপরে মিথাইল গ্রুপের তো একটা প্লাস আই এফেক্ট রয়েছে, ফলে ইলেকট্রন পুশ করছে, বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে, যেক্ষেত্রে এখানে বাড়েনি, ফলে এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে গেলে এর অ্যাসিডিটি আরও কমলো। আবার এই মিথাইল গ্রুপের যে হাইপার কনজুগেটিভ এফেক্ট রয়েছে, হাইপার কনজুগেটিভ এফেক্টের ফলে এখানেও রয়েছে হাইপার কনজুগেটিভ এফেক্ট, কিন্তু এই হাইপার কনজুগেটিভ এফেক্টের ফলে এই দুই অর্থ পয়সানে মাইনাস চার্জ, প্যারা পয়সানে মাইনাস চার্জ। সুতরাং এই হাইপার কনজুগেটিভ এফেক্টের প্রভাবটা এই কার্বনের উপর, অর্থাৎ যে কার্বনে COOH গ্রুপ যুক্ত রয়েছে সেই কার্বনের উপর তার কোনো প্রভাব পড়ে না। আর এইটার ক্ষেত্রে এই মাইনাস চার্জ দুই অর্থতে আর প্যারাতে মাইনাস চার্জ, ফলে প্যারা পয়সানে COOH গ্রুপ যুক্ত রয়েছে, সেখানে মাইনাস চার্জ, তাই এর অ্যাসিডিটি আরও কমলো। আরও একটা গ্রুপ নিচ্ছি এবারে, যেখানে প্রতিস্থাপক হিসাবে ক্লোরিন নেওয়া হলো, C6H5COOH, অর্থ পয়সানে ক্লোরিন, মেটাতে ক্লোরিন, প্যারাতে ক্লোরিন, আর শুধুমাত্র ফ্রিভাবে বেঞ্জোইক অ্যাসিড নেওয়া হলো। এটার ক্ষেত্রে অর্থ এফেক্ট ঘটছে, এটা ঘটছে না, স্বাভাবিকভাবে এর অ্যাসিডিটি বাড়লো। এখন ক্লোরিনের দুটো এফেক্ট আছে, একটা হলো গিয়ে প্লাস আর এফেক্ট, একটা মাইনাস আই এফেক্ট। তো মাইনাস আই এফেক্টের মানটা আবার এই প্লাস আর এফেক্ট থেকে বেশি। তাহলে মাইনাস আই এফেক্টের মান যদি বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই এর বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেওয়ার পরিমাণটা বেশি, বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন তাহলে কমিয়ে দিচ্ছে। তাহলে এখানে আর মাইনাস আই এফেক্ট দূরত্বের উপর নির্ভর করে। এখানে COOH গ্রুপ মেটা পয়সানে ক্লোরিন থাকলে যতটা দূরে রয়েছে এখানে আরও বেশি দূরে রয়েছে, সুতরাং এখানের উপর যতটা প্রভাব পড়বে এখানে তা থেকে কম প্রভাব পড়বে, অর্থাৎ এখানে ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি কমবে এর তুলনায়, তাই এর অ্যাসিডিটি বেশি হয়ে গেল। আবার এখানে ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই আপাতত, ডোনেটিং কিন্তু এই যে উইথড্রয়িং এর পরিমাণটা বেশি, তাই এই প্যারাক্লোরোবেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিডিটি বেঞ্জোইক অ্যাসিড থেকে বেশি। আর একটা সিরিজ নিচ্ছি, যেটা হলো মিথক্সি গ্রুপ, C6H5COOH গ্রুপ, আর সেই সঙ্গে অর্থ পয়সানে মিথক্সি, মিথক্সি বেঞ্জোইক অ্যাসিড। তারপরে নেওয়া হলো মেটা মিথক্সি বেঞ্জোইক অ্যাসিড,
তারপরে হলো গিয়ে শুধু বেঞ্জয়িক অ্যাসিড, সবশেষে প্যারামিথক্সি বেঞ্জয়িক অ্যাসিড। এইটার ক্ষেত্রে অর্থ এফেক্টের কারণে তো বেশি হলো। এখন এই মিথক্সি গ্রুপের এর আবার প্লাস আর এফেক্ট আছে, আবার মাইনাস আই এফেক্ট আছে। এর প্লাস আর মাইনাস আইয়ের পরিমাণটা কম, কিন্তু প্লাস আর এর প্রভাবটা এখানে পড়ছে না। এই দুই অর্থ পজিশনে মাইনাস চার্জ, প্যারা পজিশনে মাইনাস চার্জ, তাহলে মাইনাস আর এর প্রভাবটা COOH গ্রুপ যে কার্বনে অবস্থান করছে সেই কার্বনে তার প্রভাব পড়ছে না, ফলে প্লাস আর এর প্রভাবটা পড়ছে না। কিন্তু মাইনাস আই এর প্রভাবটা পড়ার ফলে এখানে ফিনাইল গ্রুপ থেকে কিছুটা ইলেকট্রন টেনে নিচ্ছে, যেখানে এখানে টানার কেউ নেই, তাই এর অ্যাসিডিটি বেশি। আর এটার ক্ষেত্রে ওই যে প্লাস আর এর প্রভাবে এই দুই অর্থ পজিশনে মাইনাস চার্জ, প্যারা পজিশনে মাইনাস চার্জ, স্বাভাবিক কারণে এখানে ইলেকট্রন ডেনসিটি সবচাইতে বেশি হয়ে গেল, তাই অ্যাসিডিটি সবচাইতে কম হয়ে গেল। এরপরে যদি আবার আরও একটা নিয়ে থাকি, যে এবারে বিভিন্ন গ্রুপ পার্টিকুলার একটা পজিশনে দিয়ে দিই, অর্থাৎ জেড C6H5COOH। এবারে নিলাম জেডকে বেশ কতগুলো গ্রুপ নিলাম। একটা হচ্ছে গিয়ে NO2 গ্রুপ, তারপরে CN সাইনাইড গ্রুপ, তারপরে ক্লোরিন গ্রুপ, তারপরে হাইড্রোজেন, তারপরে মিথাইল গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ, NH2 গ্রুপ, NH, আর গ্রুপ, NR2 গ্রুপ, এটসেট্রা। এইভাবে যদি নেওয়া হয় তাহলে যে গ্রুপ যত বেশি বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেবে তার অ্যাসিডিটি সবচাইতে বেশি হবে। এখন NO2 গ্রুপের শক্তিশালী মাইনাস আর এবং মাইনাস আই এফেক্টের ফলে এই বেঞ্জিন বলয় থেকে বেশি করে ইলেকট্রন টেনে নেবে, COOH গ্রুপের ইলেকট্রন ঘাটতি সবচাইতে বেশি হবে। তারপরে ক্রমশ ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার কমছে, অ্যাসিডিটি কমছে অ্যাসিডিটি আবার এইভাবে। হাইড্রোজেন মানে এখানে শুধু বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে কমে গেল। তারপরে প্যারামিথাইল বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে এবার মিথাইল গ্রুপতে একটা প্লাস আই এফেক্ট আছে, কমিয়ে দিল। এদের আবার শক্তিশালী প্লাস আর এফেক্ট আছে, ফলে এটাও প্লাস আর মানে R1। তারপরে এর তুলনায় এই আর এফেক্টটা বেশি শক্তিশালী, R2। যত বেশি শক্তিশালী R2 এফেক্ট থাকবে তত বেশি করে অ্যাসিডিটি কমবে। এর হলো গিয়ে প্লাস R3 কমলো, এর হলো গিয়ে R4, এখন প্লাস R4। এখন এই R4 এর পরিমাণটা মানে প্লাস আর এর পরিমাণটা আপাতত এই R4 এর সবচাইতে বেশি, তারপরে R3, তারপরে R2, তারপরে হলো গিয়ে R1। এই হচ্ছে অর্ডার। আবার যদি এদের ক্ষেত্রে দেখা যায় মাইনাস আর সবচেয়ে বেশি, মাইনাস আর একটু কম, আরও কম, তা সেই হিসাবে এর মাইনাস আর বেশি করে ইলেকট্রন টেনে নিল, তাই অ্যাসিডিটি বাড়লো। তাহলে এই হলো বেশ অনেকগুলো আমরা গ্রুপ দিয়ে তাদের অ্যাসিডিটি অর্ডারগুলো এক্ষেত্রে দেখানো হলো। আজকে এখানেই শেষ করা হলো।